আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব জীবন অপেক্ষ একটি প্রবন্ধ। আর প্রবন্ধ মানে হচ্ছে একটু মাথা ব্যথা হয়, একটু কষ্টকর হয়। তবে এই ভিডিওটা কিন্তু দীর্ঘ ভিডিও হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ ক্লাস যেটাকে বলে। আমরা কিন্তু আমাদের কিন্তু খণ্ডিত খণ্ডিত ক্লাসও রয়েছে, আবার পূর্ণাঙ্গ ক্লাসও রয়েছে। খণ্ডিত যেরকম শুধু লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, ব্যাখ্যা, সৃজনশীল, অনুধাবন, জ্ঞানমূলক, এবং পাঠ পাঠ যেরকম রয়েছে, এরকম পূর্ণাঙ্গ একটি ক্লাস। তো এই ক্লাসটার মধ্যে সব কিছু একসাথে থাকবে। যদি এক ক্লাসে সব পেতে যাও তাহলে এইটা, অর্থাৎ আমরা এই ক্লাসে আলোচনা করব লেখক পরিচিতি, এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে প্রথমে যেগুলো জেনে নিতে হয়, পাঠ পরিচিতি, শিখন ফল, বিষয়বস্তু বা ধরন বা উৎস, সেগুলো জানবো। আর হচ্ছে ব্যাখ্যা পড়ব। প্রবন্ধটা খুব বেশি বড়ও নয়, আবার খুব ছোটও না, একটা মিডিয়াম ধারণার মধ্যে আছে। আর বিষয়টা যেহেতু প্রবন্ধগুলো এমনই হয়, লাইন বাই লাইন প্রতিটা একটু কঠিন করে হয়ে যায়, তো আমাদেরকে সহজ করেই আজকে উপস্থাপন করব। তারপর হচ্ছে আমাদের পাশে কিন্তু খুব সুন্দর করে নোট আছে, এই নোটটা তোমার তো পেয়ে যাবা, তারপরও আমরা একটু আলোচনা করে দিব। এরপর হচ্ছে এটার শেষে কিন্তু আবার সাজানো নোট আছে, অর্থাৎ লেখক কোন বিষয়টা কি বলেছে, কতটুকু বলেছে, ধারণা কী কী দিয়েছে, বৃক্ষ থেকে কী কী শিক্ষার কথা বলা হয়েছে। অর্থাৎ নোটের মধ্যে যেটা একটু এলোমেলো করে আসে সেটাকে পয়েন্ট বাই পয়েন্ট আকার দেওয়া হয়েছে, যেটা তোমার সৃজনশীল, বহুপদী গুলোকে পারার জন্য তোমাকে সহায়তা করবে। তাহলে ঠিক আছে, আমরা আজকে এই পুরো বিষয়টাকেই পড়ব। এই ভিডিওর মধ্যে আমরা ওই এমসিকিউ পড়বো না, এমসিকিউর জন্য আমাদের আলাদা লাইভ ক্লাস থাকে, সেখানে আমরা দেখব। তবে জ্ঞানমূলক, এখানে পড়বো হচ্ছে জ্ঞানমূলক, এরপরে হচ্ছে জ্ঞানমূলক অনুধাবন এখানে পড়বো না। এখানে আমরা লাস্টে কিছু সৃজনশীল দেখব, অর্থাৎ এখান থেকে কীভাবে প্রশ্ন আসে আর আমাদেরকে সেই উত্তরগুলো কিভাবে করে পারতে হবে, তাই তো? সুতরাং সবাই সাথে থাকো, ভিডিও শেষ পর্যন্ত দেখলে তোমরা একটা যখন ভিডিও পূর্ণাঙ্গ করে দেখো, মানে অফলাইনে থাকলে পরে যে ক্লাসটা দেখার যে অনুভূতি হয়, সেরকম অনুভব নিয়ে দেখতে পারো যে আমাকে পুরো একটা আস্ত একটা ক্লাস আমি অনলাইনে দেখে ফেলতেছি। তো আমরা শুরু করতে পারি। তা প্রথমে দেখো লেখক পরিচিতি। লেখককে, এই লেখক হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। এবং প্রবন্ধটার নাম কি? প্রবন্ধটার নাম হচ্ছে জীবন ও বৃক্ষ। তার মানে এখানে কি দেখাবে? এখানে একটা দর্শনমূলক প্রবন্ধ, অর্থাৎ জীবন থেকে আমরা, মানে বৃক্ষ থেকে আমরা জীবনে কি শিক্ষা নিতে পারি, বা জীবনের সাথে বৃক্ষের কোন কোন জায়গাগুলো মিল রয়েছে, সেই মিলগুলো থেকে আমাদের জানার কি আছে, আমাদের শেখার কি আছে, উপলব্ধি করার কি আছে। তো এটা যেমন একটা শিক্ষণীয়, ওইটুক মূল কথা না, মূল কথা হচ্ছে প্রবন্ধ লেখার যে আর্ট, প্রবন্ধ লেখার যে ফর্মুলা, উদাহরণ দিয়ে কীভাবে একটা বিষয়কে উপস্থাপন করতে হয়, এইটাই শিক্ষা হচ্ছে এখানের মূল উদ্দেশ্য, যাতে আমরা আমাদের ব্যক্তি জীবনে প্রবন্ধ লিখতে পারি। নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে বড় বড় জায়গাগুলোতে ছড়িয়ে পড়ব, আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কিছু না কিছু লেখালেখি করতে হবে, সেই যাতে আমরা সেগুলোতে সক্ষম হই। তো তার জন্ম 1903। তো 1903 কিন্তু আরও কয়েকজন লেখকের জন্ম আছে। 1903 আর কারো লেখকের, কোন লেখকের জন্ম? 1903 জন্ম হচ্ছে জসিমউদ্দিন। এভাবে করে আমরা মিল করে মনে রাখবো। যেমন 1899 জন্ম হচ্ছে কাজী নজরুল জীবনানন্দ দাশের, আর 1909 হচ্ছে এই মোতাহার হোসেন চৌধুরী, আর হচ্ছে জসিমউদ্দিনের। ঠিক আছে? তো তিনি কুমিল্লা, নোয়াখালী যেটাই ছিল, এটা গুরুত্বপূর্ণ না, আর কিছুই না। তবে তিনি এম এ করেন কি বাংলা বিষয়ে, বাংলা সাবজেক্টে। ঠিক আছে? এবং সেটা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। কত সালে সেগুলো আর কিছু দরকার নেই, তবে তিনি শিক্ষকতা করেন। এরপরে গুরুত্বপূর্ণ ছিল তার সহপাঠী কারা ছিলেন। তার সহপাঠী ছিলেন মোহাম্মদ আব্দুল হাই, আহমেদ হোসেন, তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার আমার নামগুলো পড়তেছো, কিছু তো হয়তো জানো না, অনেকে আবার জানো। যেমন যে মহিদুল্লাল মজুমদার, আশুতোষ ভট্টাচার্য, এদেরকে হয়তো তুমি চিনো না, কিন্তু তুমি জসিমউদ্দিন নাম তো শুনছো। তুমি তো এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম তো শুনছো, অর্থাৎ ওই ব্যাচের, ওই সময়কার, অর্থাৎ তার সময়ে বিখ্যাত অনেক অনেক ব্যক্তিবর্গ বাংলাদেশে জন্ম নিয়েছে এবং বাংলাদেশকে বা বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়েছে। এই যে এগিয়ে নেওয়াদের মধ্যে থেকে তিনিও একজন। এটা আমরা তার ব্যাচ থেকে বুঝতে পারলাম, তার শিক্ষা জীবনে তার সেই সময়ের ব্যাচে কারা ছিল সেটা থেকে বুঝতে পারলাম। এরপর কর্মজীবন তিনি ছিলেন বাংলা ও সাহিত্য অধ্যাপক ছিলেন। যেহেতু বাংলা নিয়ে পড়াশোনা শেষ করেছেন, তিনি বিখ্যাত অধ্যাপক ছিলেন বাংলা বিষয়ের। তারপর হচ্ছে তিনি শিখা পত্রিকায় কি করতেন? শিখা পত্রিকাটা, পত্রিকা তোমার নিজে চিনো, শিখা পত্রিকা চিনো কিনা, চিনার তো কথা। এই পত্রিকার নামটা খুব দাগ দিয়ে রাখো। তুমি যদি সামনে বই নিয়ে বসো, কিংবা যদি নোট করে করে পড়ার চিন্তা থাকে, তাহলে তুমি এই শিখা পত্রিকার নিচে দাগ দাও এবং এটা মনে রাখো। শিখা পত্রিকার সঙ্গে তিনি কি ছিলেন? যুক্ত ছিলেন। শিখা পত্রিকাটা কি?
শিখাটা ছিল এমন একটা পত্রিকা, বুঝো তো, শিখা হচ্ছে যে আগুন, যে আগুনের শিখা, তো পত্রিকা নামক শিখা, যেটা ছিল মুক্ত বুদ্ধি চিন্তার একটা জায়গা। অর্থাৎ এই পত্রিকাগুলো মানুষকে যে কথা বলার অনুভূতি, বাক স্বাধীনতা, এরপর হচ্ছে মুক্ত চিন্তা করা, উন্নত দর্শন নিয়ে ভাবার, বা ওই সময়কার যে লেখকগুলো সবাইকে এগিয়ে নেওয়ার একটা প্রেরণা ছিল এই পত্রিকাটা। তাহলে আমাদের বাংলা সাহিত্যের অনেক অনেক বড় বড় লেখকদের জন্ম হয়েছে এই পত্রিকা লেখালেখি করার মাধ্যমে। এই জন্য এই পত্রিকা কিন্তু অনেক বিখ্যাত। এবং একটা প্রশ্ন আসে যে এই মুক্ত বুদ্ধ একটা, তাদের এই শিক্ষা পত্রিকা একটা স্লোগান ছিল, সেই স্লোগানটা তোমার প্রশ্নে আসবে। যেখানে বুদ্ধি আড়ষ্ট সেখানে জ্ঞান সীমাবদ্ধ, এমন একটা কথা ছিল। অর্থাৎ যাকে যে সেখানে যেখানে বুদ্ধি আড়ষ্ট সেখানে স্বাধীনতা এরকম সীমাবদ্ধ, এমন একটা কথা ছিল। তো ওই বাক্যটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে, সেটা কোন পত্রিকা ছিল, শিক্ষা পত্রিকার। তারপর তার মৃত্যু না গুরুত্বপূর্ণ নয়। এই সাহিত্যকর্ম যদি বলি, হ্যাঁ সাহিত্যকর্ম দেখবা তিনি মূলত গদ্যরদ্যই লিখতেন, বিভিন্ন পত্রপত্রিকা লিখতেন। তিনি আসলে নাম করা লেখকই বলা যেতে পারে, কিন্তু তার কোনো তেমন বই টই না। তুমি খেয়াল করো, দেখছো তিনি না কবিতা, উপন্যাস, গল্প, নাটক কিছুই লেখেননি। সারা জীবনে বই লিখছেন মাত্র একটা, সেটা হচ্ছে সংস্কৃতির কথা। এই একটা বই মাত্র লিখছে, দেখছো, একটা বই লিখে লেখক হওয়া যায়। এটা মনে হয় দেওয়া হয়েছে ওইটা বোঝার জন্য যে আমরা চিন্তা করি আমাকে লেখক হইতে না জানি কত বই লিখতে হবে। না ভাইয়া, এই চিন্তাগুলো তোমাদের বা করার প্রয়োজন নাই। তুমি পড়াশোনা করতেছো, তুমি নিশ্চয়ই কোনো কর্মক্ষেত্রে যুক্ত হয়ে যাবা। সেই কর্মক্ষেত্রে যুক্ত হয়ে তোমার জীবনে মনে করে যদি একটা বই লিখে ফেলতে পারো, ওই একটা বই দিয়েও তুমি পরিচিত হতে পারো। অর্থাৎ সাহিত্য চর্চাটা সবার জন্য উন্মুক্ত, সবাই যাতে চর্চাটা করতে পারে। তাহলে গল্প, নাটক কিছু লেখেন। অনুবাদের দুইটা লিখছে। আমার অনুবাদ তো নিজের না, এটা আরেকজনের বই, তিনি শুধু বাংলা অনুবাদ করেছেন। হ্যাঁ, এরকম বই লিখছে সভ্যতা আর সুখ, এই দুইটা। বিশেষ করে এই সুখ প্রশ্নটা আসে তোমাদের, যে সুখ এটার এই কে করেছে, এটার অনুবাদ কে করেছে। আর সংস্কৃতি কথা এটা তো মনে থাকবেই, কারণ এই যে আমরা যে প্রবন্ধটা এখন পড়বো, জীবন ও বৃক্ষ, এটাও কিন্তু এই সংস্কৃতি কথা থেকেই নেওয়া হয়েছে। তাহলে আমার লেখক পরিচিতি কিন্তু আমাদের কাছে একেবারেই শেষ বললেই চলে, শেষ। এবার আসি উৎস দিকে চাই। জীবন, এই যে মাত্র বললাম সংস্কৃত কথা, এটা সংস্কৃত কথা থেকেই নেওয়া হয়েছে। তার যে সংস্কৃত কথা গ্রন্থ থেকে এটা সংকলিত হয়েছে। এটা একটা প্রবন্ধ। এই যে সংস্কৃত কথার যে বইটা, ভাষারীতি সাধু ভাষায় লিখেছে, এই জন্য একটু কঠিন হয়ে গেছে। কারণ আমি তোমার দেখেছো সাধু ভাষার বাক্যগুলি একটু তুলনামূলক কঠিন হয়ে থাকে। তো তারপরেও দেওয়া হয়েছে তোমাদেরকে ওই সাধু ভাষার সাথেও একটু পরিচিত করে দেওয়ার জন্য। বিষয়বস্তু হচ্ছে মানব জীবনের সার্থকতার জন্য প্রয়োজন নীরব সাধনা। এখনই মানব জীবনে যদি যদি সার্থক হতে চাও, তুমি যে সাধনা, মানে তুমি যেটা চাও সেটা যেন পরিশ্রম বা কষ্ট করে যেতে হবে, করে যেতে হবে, এটা অনর্গল করে যেতে হবে। এই যে করে যাওয়ার এই প্রক্রিয়াটা তুমি শিখবে কার কাছ থেকে? শিখবে বৃক্ষের কাছ থেকে। ওই জন্য এটা নাম হয়েছে জীবন ও বৃক্ষ। শিখনফল কি কি শিখানো হবে? যে স্থূল বুদ্ধি সম্পন্ন জড়বিস্তব মানুষের প্রকৃতি, অর্থাৎ কারা বুদ্ধিমান আর কারা হচ্ছে কোনো চিন্তা করা মাথাকে মেধাকে কাজে লাগে না, এই সাথে পার্থক্য বলা হয়েছে। সূক্ষ্মবুদ্ধি, উদার হৃদয় এবং গভীর চিত্ত মানুষের প্রকৃতি। বৃক্ষের জীবনে গতি ও বিকাশ। আচ্ছা যাক, শিখনফল এটা আমাদের পড়ার কিছু না, তোমরা নিজেরা পড়লে বুঝবা। এবার আসি পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিটা পড়লে পুরো গদ্যের মধ্যে কি আলোচনা করা হয়েছে সেটা তুমি এমনিতেই বুঝে ফেলবা, ঠিক আছে? যেমন পরার্থে আত্মনিবেদন, সুপ্রীতিময়, সার্থক, বিবেকবোধ সম্পন্ন মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবন কাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। মানে পরার্থে আত্মনিবেদন, সুকৃতিময়, সার্থক, বিবেকবোধ সম্পন্ন মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে, মানে পরার্থে আত্মনিবেদন, অর্থাৎ অন্য কারোর জন্য তোমার নিজেকে নিবেদন করার ক্ষেত্রে সুকৃতিময়, সার্থক, বিবেকবোধ সম্পন্ন, অর্থাৎ বিবেক দিয়ে কিছু একটা করার ক্ষেত্রে, সার্থকতার ক্ষেত্রে মানব জীবনের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে প্রত্যাশা করার জন্য মানব জীবনেরকে এগিয়ে নেওয়ার জন্য তিনি যে কাঠামোটা বা স্ট্রাকচারটা ব্যবহার করেছেন সেটা করেছেন বৃক্ষের সাথে মিলাই দিয়েছে। দেখুন বৃক্ষের সাথে তুমি ফলো করো, এমনি তুমি সফল হয়ে যাবে। বৃক্ষ দিয়ে লক্ষ্য করে দেখো, তুমি এখানে একটা লেসন পাবা, তুমি একটা শিক্ষা পাবা। সেই শিক্ষায় তুমি এমনিতে বুঝবা তোমার পরবর্তীতে কি করণীয়। তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। বৃক্ষ বড় হয়, পরিপূর্ণ হয়, ফল দেয়, সে একদিন সফল হয়, এর পিছনে রয়েছে নীরব সার্থকতা। আস্তে আস্তে ধীরে 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 বড় হতে হতে এর পিছনে অনেকে কষ্ট দেয়, অনেকে পানি দেয় না, যত্ন নেয় না, কত কিছুর পরেও তাকে বেড়ে উঠতে হয়। তো এই কথাটাই তিনি বৃক্ষ থেকে শিখতে বলছেন। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায় আর সেসব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে,
সে ফুল ফল কি পরিপূর্ণ হয়, কিন্তু সে নিজে তো খায় না, নিজে তো গ্রহণ করে না, এটা অন্যকে দিয়ে দেয়। এটা থেকে আমরাও শিখতে পারি। তোমরা একটা এই ভাব সম্প্রসারণ না জানি সারাংশের মধ্যে একটা বাক্য পড়তা যে বৃক্ষ থেকে আমাদের কি শিখতে পারি। তো এটা মূলত সেটার সাথে চলে আসছে। সেইখান থেকে এখান থেকে সেই অর্থগুলো পাবা। আর সে সব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমনি হওয়া উচিত। তাহলেই স্বার্থপর, অহংকারে বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তি প্রবণ মানুষের জায়গা দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত, বিবেকবান, পরিপূর্ণ ও সার্থক মানুষ। আচ্ছা, তো যাই হোক, আমরা বলছি মূল কথা একটাই, বৃক্ষ দিকে লক্ষ্য করো, বৃক্ষ থেকে শিখো, তাইলে তুমি সার্থক করতে পারবা, তাহলে আমাদের সমাজটা সার্থক হবে। এটাই হলো মূল কথা। আমরা আমরা যা আলোচনা করব, এটা তোমাদের কাছে যদি বই থাকে তাহলে কিন্তু তোমরা এই জায়গা থেকেই এই কি বলা যায় সেগুলো দেখে পড়তে পারবা। তাছাড়াও আমরা কিন্তু আলোচনা করে দিচ্ছি ক্লাসটা লাইন বাই লাইন। অর্থাৎ সাধারণত অনেক জায়গায় অনেক ভিডিও থাকে, সেই ভিডিওগুলো তো লাইন বাই আলোচনা করে না, একটা সামারি আলোচনা করে। তো আমরা সামারি, নোট সবটা আলোচনা করতেছি এখানে। শুধু আলোচনা করব হচ্ছে পূর্ণাঙ্গ ক্লাস যেহেতু, সুতরাং লাইন বাই লাইন আলোচনা করব। তো যারা একদম পূর্ণাঙ্গ ক্লাসটা করতে চাও তারা হচ্ছে এই ভিডিওটাতে উপকৃত হবা। অনেকেই শর্টকাট বারবার 10 বার 15 বার খালি শর্টকাটই পড়ে, কিন্তু কখনো একবারও ফুলটা পড়া হয় না। এই জন্য তার কিন্তু অপূর্ণ থেকেই যায়। কিন্তু একবার কষ্ট করে পূর্ণটা দেখে ফেললে তাহলে কিন্তু সে এই উপকার বারবার পায়, তখন সে শর্টকাট দেখলেও বুঝতে পারে। ওকে, জীবনবৃক্ষ মোতার হোসেন চৌধুরী। দেখো, সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। মানে প্রথম লেখক বলছে, দেখো সমাজের কাজ করে টিকে থাকার সুবিধা দেওয়া না, মানে আমরা টিকে থাকবো, কোনো রকম বাচ্চা থাকি, কি যায় আসে না, এটা তো জীবন না। জীবনে তোমাকে ভাবতে হবে, আমাকে বড় হইতে হবে, মানুষ হইতে হবে, উন্নত চিন্তা করতে হবে, আমাকে সমাজের জন্য কিছু করতে হবে, আমাকে পরবর্তী প্রজন্মের জন্য কিছু করতে হবে, আমাকে আরো উঁচু, নিজেকে আরো উচ্চতায় নিয়ে যেতে হবে। তাহলে এইভাবে করে চিন্তা করতে হবে। তাহলে জীবনের জন্য আচ্ছা, তার মানে তাহলে কাজ কি? তাহলে সমাজের কাজ কি? সমাজের কাজ হচ্ছে মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে তোলা। মানুষকে আগ্রহ জাগায় তুলতে হবে, তুমি বড় হলে কি হবা, আরো বড় হতে কি হবা, কি পাবা, এই আগ্রহটুকু অন্তত থাকা দরকার। হুম, এই লাইনটাকে একটু মার্ক করে রাখো। এই যে এই লাইনটা তোমাদের বইয়ের মধ্যে এরকম যদি বই থেকে পড়ো তাহলে এরকম একটা আন্ডারলাইন করে রাখো, কারণ এখান থেকে তোমার অনুধাবনমূলক প্রশ্ন আসবে। তো কি বলা হচ্ছে, স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। সংসার মানে হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবী কি দিয়ে পরিপূর্ণ? স্বল্প প্রাণ মানে এত দীর্ঘ প্রাণ না, এখানে ছোট আয়ু এরও বোঝার নেই, মানে তার চিন্তা চেতনা, বুদ্ধি, চিন্তা ভাবনা সবগুলো ছোট ছোট। সে বড় উদার করে বড় করে ভাবতেই পারে না। সে মনে করে যে খাইতেছি, আসতেছি, ঘুমাচ্ছি, মরে যাব। কিন্তু কেউ ভাবে না আমি অনেক বড় হব, অনেক সম্পদ হবে, অনেক কেরিয়ার হবে, আমি আরও মানে সমৃদ্ধ মানুষ হব। এরপর হচ্ছে কি, আমার অনেক স্বল্প না, স্থূল বুদ্ধি থাকবে না। জবরদস্ত প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। তাদের কাজ কি? নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, যে নিজের জীবনকে সার্থক করে তুলবে, এরপরে যে সুন্দর করতে পারে তার না, বরং কি অপরের সার্থকতা অন্তরায় সৃষ্টি করা। তার মানে হচ্ছে এই দেখো, কিছু মানুষ আছে এরা হচ্ছে স্থূল বুদ্ধি, মানে বুদ্ধি পরিপূর্ণ না, এবং জবরদস্তি মানে সব কিছু গায়ের জোরে করতে চায়, মাথা খেলে কাট করবে, লজিক খাটিয়ে কাজ করবে, এরকম না। জবরদস্তি না, আমি করবো মানে করবো, মন চাইলে করবো না, মানে এরকমভাবে তারা চিন্তা করতে চায়। তাদের কাজ নিজের জীবনকে সার্থক সুন্দর করে তোলা না, মানে তারা নিজেদের জীবন তো সার্থক সুন্দর করে তোলে তো নাই, বরং অন্য কেউ সার্থক হতে গেলে তার পথে বাধা সৃষ্টি করে, অন্তরায় সৃষ্টি করে। বলছে প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি।
বলতেছে প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে। অর্থাৎ তাদেরকে কেউ এই প্রেমের কথা, প্রেম বলতে কি ভালোবাসা কিংবা হচ্ছে সুন্দর চিন্তা তার মধ্যে ঢুকায় দেয় নাই, যার মধ্যে তাদের মধ্যে রয়েছে বিকৃত চিন্তা। এই জন্য এরা যেহেতু এগুলো লাভ করে নাই, এই জন্য নিষ্ঠুর বিকৃত বুদ্ধি, অর্থাৎ এরা ভালো জিনিস পায় না, তাদের বাবা মা তাদের ভালো জিনিস দিতে পারেনি, এই জন্য তারা নিজের উন্নতি করতে চায় না, অন্যকের উন্নতির মধ্যে বাধা দেয়। এভাবে করে ভাবতে পারো। এদের একমাত্র দেবতা অহংকার। এদের দেবতা মানে কি, এদের ঈশ্বর হচ্ছে অহংকার, অর্থাৎ অহংকারই তাদের কাছে সবকিছু। যে অহংকার, আমি অহংকার শব্দের অর্থ কি, অহংকার মানে কি, অহং শব্দটা আসছে অহম থেকে, মানে আমি থেকে, আমি এই আমি সেই, আমি পারি, আমি করি, আমি করে ফেলবো, আমি ফেলে ফেলবো, এরকম থেকে অহংকার বলে। তারই চরণে তারা নিবেদিত প্রাণ, অর্থাৎ অহংকার তাদের একমাত্র দেবতা, আর তার কাছে তার মাথা নত করে, আর কারোর কাছে করবে না। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এসবের নিশান ওড়ানোই এদের কাজ। তার মানে ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এসবের নিশান মানে হচ্ছে পতাকা ওড়ানোই হচ্ছে কি এদের একমাত্র কাজ। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বলি। অর্থাৎ এটা কথা মানে বলছে, এটা বাস্তব কথা বলছে। দেখো, কোনো রাজনৈতিক নেতা দেশপ্রেমের কথা যখন বলে, কিন্তু সে দুর্নীতি করে, সে হচ্ছে এরকম টেন্ডারবাজি করে, বা কিংবা সমাজে যত অপকর্ম করে সে নিজে যখন করে, কিন্তু দেশপ্রেমের কথা বলে ওই কিছু ভোট বাগানোর জন্য। তাহলে এদের কথা বলা হচ্ছে যে এরা যখন বলে আসলে মানুষ বুঝতে পারে, তখন মানুষের তাদের কথার মধ্যে না তাদের মনের দাগ কাটে না। কিন্তু যে লোকটা আসলেই ভালো, আসলেই সৎ, তার কথাটাও মন থেকে আসে, সে মানুষের মনের দাগ কাটে। এই জন্যই বলছে যেটা মানব প্রেমের কথা মানুষ বলে, কিন্তু তাতে নেশা ধরে না, ভাল লাগে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন। ঠিক আছে, এই জন্যই কথা যদি অন্তর থেকে বলো, তাহলে তা একটা আনকের অন্তরে গিয়ে প্রবেশ করবে। কথা যদি মুখ দিয়ে বলো, এটা সর্বোচ্চ আরেকজনের কান পর্যন্ত যাবে। এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ। তার মানে হচ্ছে এই যে এই সমাজের যে সূক্ষ্ম বা অপদার্থ, এই যে চিন্তা বা জড়বুদ্ধি মানুষ, এদের তো রাখা যাবে না, বা এদেরকে চিন্তা করতে হবে না। এদের স্থলে আমাদের কি সমাজটাকে বদলে আরো বড় মানুষদেরকে নিয়ে আসতে হবে, বড় চিন্তা ভাবনাকে আনতে হবে, বড় চিন্তা করতে হবে। বলতেছে বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, কেবল টিকে থাকা নয়, তাদের কাছে জীবন দর্শের প্রতীক হবে প্রাণহীন সাজ বা কল নয়, গতি আছে সজীব বৃক্ষ। বলছে এরকম বড় মানুষ, তাহলে বড় মানুষ কিভাবে হবে? গভীর চিন্তা, যাদের কাছে বড় হয়ে উঠে জীবনের আসল কথা, টিকে থাকা নয়। এখন তাদের জন্য বলছে তাদের কাছে নিয়ে আসতে হবে তোমার জীবন দর্শন হিসেবে প্রতীক হিসেবে কি থাকবে? এই যে প্রাণহীন সাজকলা কল নয়, কোনো অমুক স্ট্রাকচার, অমুক মূর্তি, অমুক এখানে কি বলেছে প্রাণহীন সাজ বা কল নয়, মানে কি কোনো একটা সাজছে তুমি এরকমটা অমুকটার মতন হও। তুমি ওই মুখটা দেখছো, তুমি তার ডাইসে নিজের ডাইসে বসে, আমরা সাজ কাকে বলি, ধরো কোনো একটা মোমের সাঁচে বসে যেই স্ট্রাকচারটা বের করে, যেটা বানানো হয় সাজ দিয়ে, তখন অনেক পুতুল অনেক কিছু বানায়, তো সাজ বলছে তুমি সাঁচে বসায় নিজেকে বানাবে, এরকম দরকার নাই, তাহলে হবে না, তাহলে ওরকমই কৃত্রিম কৃত্রিম হবে। তুমি বলো কি করো, যেটা গতি আছে সজীব বৃক্ষ, এগুলো তো প্রাণহীন, প্রাণ নেই, কিন্তু গাছে তো জীবন আছে, এমন একটা জিনিসকে তুমি ফলো করো, তাহলে কি হবে? কারণ কি গাছের বৃদ্ধি আছে, বিকাশ আছে, ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে ওঠে, অপরের সেবার জন্য প্রস্তুত হয়ে যার কাজ। এর কেন গাছকে করবা, কেন কোনো সাচ বা কলকে করবা না? কারণ তারা প্রাণ নাই, কিন্তু বৃক্ষের বৃদ্ধি আছে, তাহলে তুমি বৃদ্ধি পাবা। বৃক্ষের বিকাশ আছে, তুমি বিকশিত হবা, বৃক্ষ ফুলে ফলে পরিপূর্ণ হয়, তোমার মধ্যেও ফলাফল বা তোমার মধ্যেও কিছু না কিছু অবদান যুক্ত হবে। তুমি গাছ যেমন অপরকে সেবা করে, তুমি অন্যের সেবা করার জন্য প্রস্তুত হতে পারবা। বলছে বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, নাইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হয় না। লেখক কেন গাছের কথাই বলছে? লেখক বলছে আমি অনেক কিছুতে বলতে চাচ্ছি, কিন্তু সেগুলো আমাদের ধারে কাছে নাই, বা কঠিন, বা সবসময় দেখি না, কিন্তু গাছটা তো সবসময় দেখতেছি, আমাদের আশপাশেই আছে। সুতরাং গাছকে আদর্শ মেনা, গাছকে ফলো করলে আমাদের এই জীবনের পরিবর্তনটা হওয়াটা একটু সহজ হবে। এই জন্য আমি জীবনে অনেক কিছু নিয়ে তো উদাহরণ দিতে পারতাম, অনেক কিছুই বলতে পারতাম যে তুমি এর থেকে শিখো, তুমি আরো হতে পারতে যে তুমি একটা গরুর থেকে শিখো, তুমি গরুকে ফলো করো, গরু দেখো কি নীরব চুপচাপ থাকে, তুমি চুপচাপ থাকো। দেখুন দুনিয়া অনেক প্রাণী বা অনেক কিছুতে বলা যেতে পারতো, কিন্তু কেন গাছ দিয়ে বলছে যে এখানে যতগুলো আমি লেসন দিতে চাই, যতগুলো আমি শিক্ষা দিতে চাই, সবগুলো গাছের মধ্যে আছে। ওকে, এবং লেখক বলছে এটা ফুটিয়ে তোলা সম্ভব। যখন আমি গাছ বললাম, তোমার চোখের সামনে কোনো গাছ ফুটে উঠলো। যদি আমি এখন বলতাম কোনো অ্যাবস্ট্রাক্ট বিষয়,
ধরা ছোঁয়া যায় না। যদি বলতাম সৌন্দর্য, সাহস, বীরত্ব, তুমি বলতে এটা তো কাঠামোটা কেমন, এটা কেমন দেখতে, কোনো ধরন এটা ছিল না। বলছে সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। আচ্ছা, আমরা সাধনা করে যাব, সাধনা করে যাব, কিন্তু জীবনে কিছু পাবো না, তাহলে সেই সাধনার মানে কি হইল? ঠিক না? তাহলে ওটা সাধনা হইল না, এবং ওটা কিন্তু অনেকে বলে না জীবন পর ফিরে যা, কিছু না পাইলাম তো কি হয়েছে। এটা কিন্তু এরকম না, বলে সাধনা করে কিন্তু কিছু পাওয়া উচিত। এই জন্য এটা বলছে সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস, নদীর সাগরে পতিত হওয়ায় সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না। লেখক বলতেছে হঠাৎ করে তিনি নদীর কথা কেন আনলেন? বলছে এই যে জীবনের যে গতিশীলতা, জীবনের যে আমি শিক্ষা দিতে চাচ্ছিলাম, তোমাদেরকে একটা মোটিভেশন দিতে চাচ্ছিলাম, এর সাথে আমি নদীর সাথে তুলনা দিতে পারতাম, কিন্তু নদীর সাথে কেন তুলনা দিলাম না? কারণ নদীর সাথে তুলনা যেটা দিলে যে সমস্যাটা, সেটা হচ্ছে এই, কারণ নদী তো আমাদের কাছে থাকে না। দ্বিতীয় হচ্ছে নদী সাগরে পতিত হয়, কিন্তু সে তো কিছু পাইলো না। কিন্তু গাছের তো ফল ফুল হয়, সুতরাং সে তো কিছু না কিছু পাইলো। এখন তুমি যদি জেনে থাকো আজীবন খালি সাধনা করেই যেতে হবে, কিছু পাবো না, তাহলে তো তুমি তো ডিমোটিভেট হয়ে যাবা। তো লেখক এই কথাই বলছে যে আমি সাগরের সাথে না দিয়ে গাছের সাথে কেন দিয়েছি? কারণ সাধনার সাথে প্রাপ্তি একটা বড় জিনিস, পেলে আমাদের মন বড় হয়, আনন্দ লাগে। নদীর সাগরে পতিত হওয়ার মধ্যে সেটা যেহেতু নাই, এই জন্য আমি নদীর সাথে তুলনা দিইনি। আরো কিছু কারণ বলছে, সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। তাহলে কি হইলো? এত নদী, এত গতিশীল, এত কিছু করে, এত পানি বহন করে ওনে, এত সাধনা করে করে শেষ পর্যন্ত সে পানিগুলো সব দিয়ে দিল সাগরকে। তো সে তো কিছু পাইলো না, বরং আরো বিসর্জন দিল। তার বিসর্জন দেওয়াই কি জীবন? না, জীবনে কিছু পেতে হবে। অপর পক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ফুটে ওঠে, হয় ফুল ফোটে, অথবা ফল হয়, অথবা আমরা যেটা পাতা হবে, আমরা যেটা খাই বা গ্রহণ করি, যেটাই হোক, কিছু কিছু আমরা সেখান থেকে পাই। ফুলে ফলে যখন সেই পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপনা থেকেই বলতে ইচ্ছে হয় এই তো সাধনার সার্থকতা। বৃক্ষে প্রাপ্তি ও দান, সৃজনশীল মানুষেরও প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না, যা তার প্রাপ্তি তাই তার দান। এই লাগার দান, এটাও একটু মার্ক করো অনুধাবনের জন্য। মানে যা তার প্রাপ্তি তাই তার দান, এই কথার মানে কি? বলছে সৃজনশীল মানুষ যারা, এই রবীন্দ্রনাথ, কাজী নজরুল, শরীয়ত ডক্টর শহীদুল্লাহ, এরকম সৃজনশীল মানুষ যারা, যারা অনেক সৃজনশীল অনেক কর্মকাণ্ড করে গেছে, বলতেছে এরা হচ্ছে এমন, তাদের প্রাপ্তি ও দানে কোনো পার্থক্য দেখা যায় না। যা তাদের প্রাপ্তি তাই তার দান, অর্থাৎ যা তারা পায় তাই মানুষকে দিয়ে দেয়, তাই দান করে দেয়, তাই উদার হস্তে বিলিয়ে দেয়। এটাই বলছে যা তার প্রাপ্তি তাই তার দান। বলতেছে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। এই তো আমরা অর্ধেকে পড়া হয়েছে, আর একটু দুইটা আছে, শেষ করে ফেলবো। বলছে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, কারণ আমার জীবনে কি করতে হবে, কি করব, এটা বৃক্ষের দিকে তাকালে আমাদের জন্য একটু সহজ হয়ে যায়, এটা ভালো দিক। তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়, তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। বলতেছে বৃক্ষে তাকালে আমার জিনিস তাৎপর্য উপলব্ধি কেন হয়? কারণ দেখো বারবার তাকানো প্রয়োজন। মাটির রস টেনে সে নিজেকে মোটাসোটা করে, খালি মাটির রস খাইলাম খাইলাম আর কিছু করলাম এমন না, বরং সেই রসটা সে কি করে, সে প্রাপ্তি সে তো পায়, পাওয়ার পরে সে দানও করে, সে ফুলে ফলে সেই প্রাপ্তিটাকে দানে রূপান্তর করে দেয়। এই জন্যই বৃক্ষটাকে ওই সৃজনশীল মানুষের সাথে সাত্ত্বিক মানুষের তুলনা করা যেতে পারে। তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করা প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতা এমন জীবন্ত দৃষ্টান্ত আননি। ভাই লেখক কেন বলতে চাচ্ছেন যে আমি কেন বৃক্ষর সাথে জীবনকে তুলনা করলাম? আর কিছু না, কত কিছু হতে পারতো, নদী হতে পারতো, সূর্য হতে পারতো, আলো হতে পারতো, চাঁদ হতে পারতো, কত কিছু দিতে উদাহরণ দিতে পারতাম সার্থকতার। কিন্তু কেন বৃক্ষ নিতেছি? এই পুরো প্রবন্ধের মধ্যে তিনি সেই লজিকগুলোই দিবেন। তোমাদেরকেও সৃজনশীলের মধ্যে এই লজিকটাকেই লিখতে হবে যে কেন, কেন গাছ, কেন অন্য কিছু না। আমরা যদি এটাকে বিপরীত তর্ক করি তাইলেও অনেক ভুল ধরতে পারবো, সেটা মানে ধরা যাবেই, কিন্তু সেটা না। লেখক একটা দিক দেখিয়েছে, সব কিছুরই একটা কি আছে, দুই পিঠি ভাবে আলোচনা করা যায়। বলছে অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন, ফুলের ফোটার নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। এই যে বলতো ভাই আমি তো গাছের কথা বলতেছি, কিন্তু আমাদের রবি ঠাকুর তিনি তো বলছেন নদীর কথা, যে তোমরা নদী থেকে শেখো। কিন্তু রবি ঠাকুর এত বড় ব্যক্তিত্ব বলার পর আমি কেন এটা গ্রহণ করিনি? বা এটা আমার ইচ্ছা, কারণ আমার কাছে মনে হয়েছে নদীর কিছুটা ঘাটতি আছে, নদীর সাথে পুরোপুরি জীবনের ওই সার্থকতা মিলানো যায় না, যেটা আগে একবার বলছে। কারণ কি, নদী খালি সাধনা আছে কিন্তু তার কোনো প্রাপ্তি নাই, তার বরং আত্মবিসর্জন আছে।
তাহলে আমরা এরকম একটা দিয়ে আমার জীবনকে কীভাবে সামনে এগিয়ে নিব? আমাদের তো কিছু প্রাপ্তিও দরকার। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তিনি নেননি। বলছে ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিকে উপলব্ধ হয়, ফুলের ফোঁটা নয়। ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়। এই যে এটা বলতেছে যে ফুল ফোঁটা খুব সহজে ফুটে যায়। তিনি রবীন্দ্রনাথ কেন গণ করেন যে ফুল নাকি সহজে ফুটে যায়, কিন্তু নদী তো অনেক কষ্টে, অনেক সময় নিয়ে, অনেক কি বলা যায় আত্মত্যাগ নিয়ে তিনি কি করতে হয়, নদীকে এই বয়ে চলতে হয়। তো এই জন্য তিনি নদীকে ধরছেন, ফুলকে ধরেন নাই। তাকে অনেক বাধা ডিঙ্গানোর দুঃখ পেতে হয়, কিন্তু ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধ হয় রবীন্দ্রনাথ ভালো করতেন। এই যে এখন তিনি একটা কাউন্টার অ্যাটাক দিচ্ছেন। রবীন্দ্রনাথ বলছেন, ভালো একটা যুক্তি দিচ্ছেন, কেন রবীন্দ্রনাথ গাছকে না ধরে ফুলকে গাছকে না বলে নদীকে বলছে? কারণ তার কাছে মনে হয়েছে ফুল এটাতে ইজিতে ফুটে যায়, এটা সাধনা হইলো কিভাবে? ঠিক আছে, কিন্তু বৃক্ষের তো সেটা না। এই দিক থেকে একটা লেখকের কথা বলছে, বললো রবীন্দ্রনাথ ভালো করতেন। এখন তিনি বলতেছে কেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা না? কারণ দেখেন তিনি রবীন্দ্রনাথ শুধু ফুলের ফোঁটার দিকে তাকাইছেন। তিনি যে সর্বঞ্চ পুরো বৃক্ষটার দিকে তাকাইতেন তাইলে হয়তো তার ভুল ভাঙত। কারণ বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধ হয় রবীন্দ্রনাথ ভালো করতেন। যে তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না তা মুশকিল। কেন তপবন প্রেমিক বলছে? কারণ রবীন্দ্রনাথ ঠাকুরও তো ছিল তপবন প্রেমিক, বন প্রেমিক, অর্থাৎ তিনিও বনালয় বনাঞ্চলকে ভালোবাসতেন। কিন্তু সেই ভালোবাসার ব্যক্তিও কেন গাছকে না ধরে নদীকেই আইডল মনে করলেন? তিনি বললেন যে এটা কি একটু বোঝা একটু মুশকিল। ঠিক আছে, তো জানি বলা হবে নদীর গতিতে মানুষত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানোয় তা স্পষ্ট হয়ে ওঠে না। কারণ এটা বলছে নদীর গতিতে মানুষের দুঃখ কিন্তু ফুটে ওঠে। কারণ নদীও যেমন চলে যায়, মানুষটা সারাটা জীবন ধরে একটা মানুষ হ্যাঁ এগিয়ে যায়, কিছু করতে পারে না, হতাশ হয়, তো দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, ফুলের ফোটানো তা স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি দুদিকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। উত্তরে বলবো, চর্মচক্ষুকে বড় না করে কল্পনা অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনা সহজ উপলব্ধ করা যায়। আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনায়ও তেমন একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়। আর এটাই হওয়া উচিত, নয় কি? বলছে বৃক্ষ কিন্তু আস্তে আস্তে তার বিকাশটা ঘটায়। নদীর মধ্যে তো একটা গতি আছে, মানুষের তো এরকম আস্তে আস্তে গতিশীল, মানে একদম আজকেই লাগবে কালকেই সফল হতে হবে এরকম না। তাকে একদিন সফল হতে হবে, এরকমভাবে তাকে এগিয়ে যেতে হবে। কিন্তু অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষের অভিব্যক্ত। আর সাধনা হবে গোপন নীরব, কেউ বুঝবে না। হঠাৎ একদিন সফল হয়ে সবাইকে চমকে দিতে হয়। বলছে এটা গাছের মধ্যে আছে, কিন্তু নদীর মধ্যে এটা নাই। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধ করতে পারি, নদীর সার্থকতার ছবি ততটা সহজে উপলব্ধ করা যায় না। তো বৃক্ষের সার্থকতা চিন্তা করতেছো, চোখ বন্ধ করে তুমি বৃক্ষের ছবি স্পর্শ সামনে দেখতে পাচ্ছ, বা বৃক্ষ তোমার সামনে আশপাশে বাড়ির উঠান নেই, তোমার চারপাশে আছে। কিন্তু নদী নিশ্চয়ই তোমার চারপাশে নাই, এটা অনেক দূরে কোথাও। এই জন্য বলছে নদী না হয়ে গাছ হইলে মানুষের এই মোটিভেশনের জায়গাটা বেশি থাকতো। বলছে নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না। বৃক্ষের ফুল ফোটানো ও ফল ধরানোর ছবি কিন্তু প্রত্যহ আমরা দেখতে পাই। নদী যে পানিটা আমরা দেখি না, কিন্তু ফুল ফোটে আর ফল ফোটে আমাদের চোখের চারপাশে সবসময় আমাদের ঘটে। কিন্তু ওই যে নদীর পানি কোথায় সাগরে পড়লো এটা তো কখনো দেখি না। দোবের কাছে দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি শান্ত সেবার বাণী প্রচার করে। দোবের মানে হচ্ছে দোরের মানে হচ্ছে দরজার কাছে দাঁড়িয়ে, গেটের কাছে দাঁড়িয়ে। তোমার বাসার দরজার সামনে হয়তো একটা গাছ আছে, সেটা দাঁড়িয়ে তোমাকে সবসময় সে তোমার জীবনের যে সবচেয়ে বড় মেসেজটা, যে সাধনা করো, লেগে থাকো, তারপর সফল হবাই, এটা তিনি গাছ সবসময় আমাদেরকে শিক্ষা দিচ্ছে। বলছে বৃক্ষের পানে তাকিয়ে আমাদের বন্ধু প্রায় শেষ হয়ে আসছে, ছোট্ট একটু। বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চয় অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করে বলেননি। মানে বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর যে তিনি গদ্যের মধ্যে বলেন, কিন্তু তিনি তো অনেক কবিতার মধ্যে বৃক্ষের গুণাগুণ গাইছেন। হয়তো তিনি একটা প্রবন্ধের মধ্যে বৃক্ষের তুলনায় নদীকে আগে নিয়ে আসছেন, কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তো কত বৃক্ষের সুনাম করেছেন। সুতরাং বৃক্ষটাকে এগিয়ে নেওয়া যায়। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করে বলেননি। বললে ভালো হতো, তাহলে নিজের ঘরের কাছেই যে সার্থকতার প্রতীক রয়েছে সে সম্বন্ধে আমরা সচেতন থাকতে পারতাম। যে সার্থকতা প্রতীকের জন্য টাকা পয়সা খরচ করে অনেক বড় মোটিভেশনাল স্পিকারের কথা কেন শোনার দরকারটা কি? তোমার ঘরের সামনে তো রয়েছে একটা মোটিভেশনাল স্পিকার,
তোমার ঘরের সামনে তো রয়েছে মোটিভেশনের কি প্রতীক, সেটা কি? বৃক্ষ। বলছে নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতা গান গেয়ে যায়। দেখো, আমরা আমাদের সবচেয়ে মোটিভেশন পেতে পারি আমাদের পিতামাতা থেকে। ধরে নাও তোমার পিতা অনেক বড় কেউ, তুমি তার থেকে মোটিভেশন পাও যে এই বাবার মতন হতে পারলে তো আমার জীবনও সফল। তোমার বাবা মনে করো সফল কেউ না, তুমি তার থেকেও মোটিভেশন নিতে পারো। বাবা আজকে এই পড়াশোনা কিংবা নিজের জীবন পরিবর্তন করেনি বলে তো আজকে তিনি এরকম ছোট কাজ করতেছেন। তার মানে তুমি দুইটা মোটিভেশন কিন্তু পিতামাতার কাছে পেতে পারো। তার মানে তোমার এই শিক্ষা পাওয়ার মাধ্যম তোমার ঘরে থাকা সত্ত্বেও কিন্তু তুমি শিক্ষা নিচ্ছ না। এই কথাটা লেখক বলেছেন। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনা, এটাও দাগ দিয়ে রাখো যে নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতা গান শোনায়। কারণ নদী যখন সাধনা করে তখন না হলে তো কলকল শব্দ হয়, গাছে কিন্তু সেই শব্দটুকু হয় না, সেটা একদম নীরব ভাষায় বিকশিত হয়, নীরব ভাষায় আমাদেরকে শেখায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম, পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির ওপর, তাদের নিজেদের কোনো হাত নেই। মানুষের বৃদ্ধির উপরে তার নিজের হাত রয়েছে। মানুষের যে বৃদ্ধি, তার এখন বৃদ্ধি বলতে বলো আমাদের বৃদ্ধি তো নিজের হাত নাই, আমরা তো আসতে পারো আমাদের বৃদ্ধি। এখানে বৃদ্ধি বলতে লেখক শরীরের বৃদ্ধি না, এটা মনের বৃদ্ধি, চিন্তার বৃদ্ধি, জ্ঞানের বৃদ্ধির কথা বলছে। এটা মানুষের হাতে। তুমি আরো জ্ঞানী হতে চাও, জ্ঞানী হতে পারবা। তুমি মূর্খ হতে চাও, মূর্খ হয়ে থাকতে পাবা। আর এখানে মানুষের মর্যাদা, মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। আত্মা তৈরি পাওয়া যায় না, এটা সৃষ্টি করে নিতে হয়। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, তাই তো আত্মা। এই আত্মারূপ ফল স্রষ্টারূপ ভোগ, তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায় রিপনেস ইজ অল। মহাকবি হচ্ছে শেক্সপিয়র বলছিল রিপনেস ইজ অল, মানে আরে পরিপক্কতাই সব। জীবনে খালি কষ্ট করে গেলা কিছু পেলাম এটা না, কিছুটা পাইতে হবে, এটাই হচ্ছে সব। ঠিক আছে, বলছে আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব। তাই তাদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না, কেননা তাতে আত্মার উন্নতি হয় না। বলছে বিজ্ঞান, আমরা শিক্ষার প্রধান বিষয় বিজ্ঞান বানায় নিচ্ছি, বলছে বিজ্ঞানের প্রধান হতে পারে না, বরং তোমার আত্মা শুদ্ধ করো। তুমি আগে নিজে বুঝো তোমাকে কি করতে হবে, তারপর তুমি সেই বিজ্ঞান শিখলেও ভালো মনোযোগ দিয়ে শিখতে পারবা। ঠিক আছে, অর্থাৎ বিজ্ঞানকে মনে না, তুমি আগে মন ঠিক করে এরপর বিজ্ঞান ধর্ম দর্শন যাই পড়ো না কেন তা তুমি গ্রহণ করতে পারবা, নিতে পারবা। কেননা তাতে আত্মার উন্নতি হয় না, জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না তা সাহিত্য শিল্পকলার দ্বারা। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য। উপরে যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত যেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনের গুরু অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি বলে বলতেছে যে উপরে যে পিতাছা বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত যেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস। একেবারে অঙ্কুরিত থেকে বড় হওয়া পর্যন্ত, ফল হওয়া পর্যন্ত খালি বৃদ্ধি হতেই থাকে, বড় হতেই থাকে, বুদ্ধির ইতিহাস। তা মানুষের জীবনটা এরকমই, খালি কোনো একটা পর্যায়ে এসে বৃদ্ধ বয়স হয়ে গেছে আর কি করব না, তারপরও করা কিছু হতে পারে, এই জন্য চালিয়ে যাওয়া। তো বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনে গুরু অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি বলে। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তিরও ইঙ্গিত। বৃদ্ধি শুধু বর্তি হবে এরকম না, আমাদেরকে কি করে, শান্তও করে, প্রশান্তিও দেয় না, এরকম নীরব হইতে হবে, সার্থক হইতে হবে। অতি শান্ত ও সহিষ্ণুতার যে জীবনের গুরুভার বহন করে, কারণ শান্ত ও সহিষ্ণুতায় ধৈর্যই হচ্ছে জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, এটা বহন করে বা ধরে রাখে। তাহলে আমরা আমাদের কি বলবো, যা পড়া ছিল সেটা শেষ হয়ে গেল। এরপর হচ্ছে নোটটার কথা যদি বলি, প্রাবন্ধিক পরিচয় বলা কিছু নাই। বৃক্ষের প্রবন্ধের কেন্দ্রবিন্দু, প্রবন্ধের মূল ভাবাদর্শন হচ্ছে একটাই, মূল বিষয়টা হচ্ছে কি, লেখক পরার্থে আত্মনিবেদন আর সার্থকে পরিপূর্ণ এক মানব জীবন প্রত্যাশা করেছেন, আর তার জন্য দরকার বৃক্ষের থেকে লেসন নেওয়া। এরপরে যাক এগুলো নোট পড়লে বুঝতে পারবা, যা সহজ করে দেওয়া হয়েছে। বৃক্ষের বৈশিষ্ট্য সাধারণত কী কী, বিশিষ্ট বৈচিত্র্য, মানে প্রবন্ধের মধ্যে তো অনেক কিছুই বলা হয়েছে, এখানে শুধু সেই আলোকে বৈশিষ্ট্যগুলো কি, এটা তোমার সৃজনশীল যখন আসবে তখন তুমি এই পয়েন্টগুলো ধরে লিখতে পারলে ভালো হবে। দেখো কি কি বলা হয়েছে, যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে। পরিপূর্ণতা সার্থকতা বৃক্ষের বৈশিষ্ট্য,
গতি, বৃদ্ধি, বিকাশ। তারপর হচ্ছে ফলবান হওয়া, এরপর শান্ত সহিষ্ণুতা, ধীর, স্থির এবং গোপন ও নীরব। এগুলো হচ্ছে বৃক্ষের বৈশিষ্ট্য। এবার বৃক্ষের কাছ থেকে শিক্ষা, কি কি শিক্ষা নিতে পারি? ফুল ও ফল অপরকে বিলিয়ে দেয়, পরার্থ শিক্ষা দেয়। তারপরে কি, বৃক্ষ অনবরত নতি স্বীকার করে, শান্তি ও সেবায়। জীবনে গুরু অর্থ তাৎপর্য উপলব্ধি করতে হয় বৃক্ষের দিকে বারবার তাকিয়ে। বৃক্ষ কেবল বৃদ্ধির ইশারা নয়, কি এটা প্রশান্তিরও ইঙ্গিত। তো ঠিক আছে, এই তো এখানে আর আছে অনেক কিছু তুলনা দিয়েছে, নোটটার পড়া কিছু না। আমরা একটা সৃজনশীল দেখে বোঝার চেষ্টা করব প্রশ্ন কিভাবে হয় আর আমাদেরকে উত্তরটা কিভাবে করতে হবে। এটা কিন্তু একটা দেখি প্রশ্ন কিভাবে এসেছে। দেখো বলছে, নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাবি কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অনুদান। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ স্বরে অপরে মোহিত। তার মানে আমরা এখানে বৃক্ষের কথা বলছি যে দেখো গাবি পান করে, দেখো গাবি বা নদী, নদী কখনো নিজের পানি পান করে, নিজের জল খায় না, সেই জলটা মানুষের জন্য, মানুষকে বিলিয়ে দেয়। গাবি বা তরুগণ, গাছগুলা নিজের ফল খায় না, সেই ফল তো আমরা মানুষেরাই খাই। দেখো গাবি দুধ দেয়, কিন্তু সেই দুধ তো নিজের খায় না, সেই দুধ আমরা খেয়ে ফেলি। কি বলে, কাষ্ঠ বা কাঠ পুড়ে কি হয়, আমাদেরকে আগুন দেয়। তারপর হচ্ছে স্বর্ণ, নিজের যে রং, নিজের যে শোভা, তা দিয়ে আমাদেরকে শোভিত করে। বাঁশি, এর যে সুর রয়েছে, সে সুর দিয়ে আমরা বিমোহিত হই। এখন আমরা উদ্দীপক পড়ি। উদ্দীপকের মর্মার্থ জীবন ও বৃক্ষ প্রবন্ধের বক্তব্যের সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? আংশিক সাদৃশ্যপূর্ণ। কারণ এইখানে গাছ যে শুধুমাত্র পরার্থে তার জীবনের ফল যে অন্যকে দিয়ে দেয়, এই জিনিসটা ইঙ্গিত করেছে, কিন্তু উদ্দীপকে বা আমাদের মূল প্রবন্ধের কিন্তু বৃক্ষের আরও অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আমি যেহেতু তোমাদের নোট করে বললাম যে নোটটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আসলে গুরুত্বপূর্ণ। কারণ নোটটা তুমি দেখেছিলে না, বৃক্ষের কতগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তার মধ্যে এখানে শুধুমাত্র পরার্থ পরতা ওই একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে, আর কোনো উল্লেখ করা নেই। নীরব সাধনা, তারপর হচ্ছে এই সহিষ্ণুতা, এরপরে হইতেছে ওই নতি শিখা, নত হয়ে থাকা, এরপর হচ্ছে আরটা কি, এই তো এইগুলো উল্লেখ করা নেই, উল্লেখ করে শুধুমাত্র পরার্থপরতা। তার মানে সাদৃশ্যপূর্ণই, তবে আংশিক। এরপরে আসি, উদ্দীপকতে বক্তব্য জীবন ও বৃক্ষের সামগ্রিক ভাবের সংক্ষিপ্ত সার। মত যথাযথ মূল্যায়ন করো, তুমি দুইভাবে করতে পারো। হ্যাঁ, যদি এটা বলো যে হ্যাঁ সামগ্রিক ভাবের সংক্ষেপে, সামগ্রিকভাবে এটাই বলা ছিল যে বৃক্ষ থেকে আমাদের শিখতে হবে, এটাই ছিল। আবার যদি বলেন না সামগ্রিকভাবে আসেনি, কারণ বৃক্ষের উদ্দীপকের মধ্যে শুধুমাত্র পরার্থপর কথা এসেছে, আর বৃক্ষ জীবন ও বৃক্ষের মধ্যে অনেকগুলো বিষয় এসেছে। সেখানে নদীর সাথে কেননা তুলনা হবে না সে কথা এসেছে, বৃক্ষ আরও আমাদেরকে কীভাবে উন্নত করে সে কথাগুলো এসেছে। তো সুতরাং তো যাক, মূল কথা হচ্ছে এরকম যে আমরা যদি নোটটা পড়তে পারি তাহলে আমাদের উপকার হবে। আর তোমাদের জন্য বাছাই করা আমরা 2টা সৃজনশীল উত্তর করে দিয়েছি, এবং এখানে কয়েকটা সৃজনশীল আছে, এই কটা পড়লেই তোমাকে আর কোনোভাবে তোমাদের এত হাজার হাজার শত সৃজনশীল পড়তে হবে না। এখানে যে কটা আছে এই কটা পড়তে পারলেই তুমি যেভাবে প্রশ্ন আসুক তুমি কমন পাবা, সেই নিশ্চয়তা দিচ্ছি হচ্ছে মূলত আমাদের গবেষণার করার উপরে। আমরা খুব রিসার্চ করি মূলত, এটা যেহেতু লিখেছি সেজন্য এই কমনটা তুমি পাবাই। তো ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য। আর সংক্ষেপ ছোটো ছোটো, যদি এখন তো একটা ভিডিও দেখে ফেললা পুরো ক্লাসের জন্য, আর পরবর্তীতে ছোট ছোট ভিডিওগুলো দেখবা হচ্ছে যখন তোমার হাতে সময় কম থাকবে। তখন সবাই ভালো থাকো, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।